যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, এখন যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলো তো অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলেও দিতে পারতেছে না, নন কপারেশনও করতে পারতেছে না, তাদের বিরুদ্ধে তো কোনো আন্দোলনও করে না। দেখেন, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ দুইবার দুইটা রিপোর্ট দিয়েছে। এরা তো সব দেশে এরকম ভাবে সরকার পতন ঘটলে এরকম রিপোর্ট করে। গত নভেম্বর মাসের 15 তারিখে একটা রিপোর্ট করেছে, সেখানে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফিরে যাবে অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। এটা বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। পরের বারে আবার এই ইউরোপিয়ান ইউনিয়ন প্রধান উপদেষ্টা সহ কয়েকজনের সাথে সাক্ষাৎ করছে, তারাও কিন্তু একই অনুরূপ আবার নতুন করে রিপোর্ট দিয়েছে। তা আমি এই জন্যই রেফারেন্স দিলাম বাইরের, যে আমাদের মিডিয়ার রিপোর্ট হলে হয়তো ভাববেন যে এটা সেলফ সেন্সরশিপ অথবা মোটিভেটেড ইত্যাদি ইত্যাদি, তাদের তো কোনো এখানে স্টেক নাই, তারা এই রিপোর্টটাই করছে। আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি দেশে কিন্তু রাজনৈতিক শূন্যতা তৈরি যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। কারণ আমি মনে করি যে এই কোন রাজনৈতিক শূন্যতা তো থাকে না, শূন্যস্থান তো পূরণ হয়ে যাবে তাকে। আমি এই জন্যই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পক্ষেও আমি লেখা লিখেছি। যখন আটটা সিঁড়ি দিয়ে তাকে 84 বছর বয়সের মানুষকে টেনে উঠানো হয় বিচারের নামে, আমি তার পক্ষে লিখেছি যে সে একটা সম্পদ। হ্যাঁ, সারা বিশ্বে দেখেন বাইরে গেছে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার সাথে দেখার জন্য জাতিসংঘ লাইন দিছে, কিন্তু সবাই এসে প্রতিশ্রুতি দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার যা লাগে আমরা সব হেল্প করব। কিন্তু এখন পর্যন্ত আপনি খেয়াল করেন কোন দেশ কোনো একটি টাকা পয়সা দিচ্ছে না, যার যার জায়গায় যার যার ইন্টারেস্টে শেষে আছে। এখন উনি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন IMF এর লোন, শেখ হাসিনার সরকার যেটা এগ্রিমেন্ট করে গেছে, সেই IMF এর লোনের থার্ড চুক্তির ইনস্টলমেন্ট নেওয়ার জন্য আপনার ভ্যাট ট্যাক্স সব বাড়ায় দিছে, এই অর্থাৎ IMF এর শর্ত পূরণ করে দিছে। তো আমরা তো, আমার কাছে এই জন্য বলছি, ধরেন পুলিশ বাহিনী এখনো ট্রমায় ভোগে। পুলিশ বাহিনী, আমি যেটা বারবার বলেছি যে যখন সরকারে এসে আগে পুলিশ লাগবে, পুলিশকে ঠিক করা উচিত ছিল। যারা গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে তাদের আপনি জেলে পাঠান, যাদের দুর্নীতি করেছে তাদের জেলে পাঠান, বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তারপরে যে পুলিশের সংখ্যা শর্ট, আপনি স্কাউট আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক গ্রামে SSC পাস অনেকেই জয়েন করেছিল, অফার দ্যাট দিয়ে শর্ট ট্রেনিং দিয়ে পুলিশে যুক্ত করে দিত, অথবা আর্মিকে তো ব্যবহার করা হয়েছে, আর্মির কিছু সিপাহী আপনার নিয়ে এভাবে আপনার যতটুকু সম্ভব পূরণ করতে পারবে। একটু যুক্ত করি আপনার উত্তরের সাথে একটা প্রশ্ন আমি একটু জুড়ে দিই যে হ্যাঁ, আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পুলিশ এখন আর আগের উদ্যম নাই, তাদের উদ্যম ফেরে নেয়। অর্থ উপদেষ্টাও এই কথাটা বলছেন। 6 মাস হয়ে গেছে, আপনি বলছিলেন যে কেন উদ্যম ফিরছে না। আপনি বলছেন যে সেনাবাহিনীর যুক্ত করা হোক, মানে সেনাবাহিনী সহ 3 বাহিনী তো আছেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে, তারপরেও কেন হচ্ছে না? মানে তার পুলিশের সাথে সাথে তো এরাও আছে, মানে জনবল সংকট, এই বিষয়টা কি খুব আর কাজে আসে? মানে তারপরেও কেন হচ্ছে না? না, দেখেন, আমার কাছে মনে হয় যে আর্মি নামকে আসতে আছে, আর্মি নামকে আসতে। আপনি খেয়াল করেন যে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীকে মাঠে নামানো হলো, এর আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হলো। আপনাকেই প্রশ্ন করি, 5 আগস্ট সরকারের পতন ঘটলো, সরকার প্রধান পালিয়ে গেল শেখ হাসিনা। এরপরে খেয়াল করে দেখেন প্রায় 60 ভাগ থানা লুট হয়ে যায়, গাড়ি ঘোড়া আগুন হয়ে যায়, অস্ত্রগুলো লুট হয়ে যায়। এর আগে আপনার 22 সালে এবং 23 সালে সরকারি যুবদল, ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকারি লোকদেরকে প্রায় 4.5 লক্ষ আগ্নেয়াস্ত্র আপনার লাইসেন্স দেওয়া হয়। তো অস্ত্র যৌথ বাহিনী উদ্ধার করতে গেলেন, শেষ পর্যন্ত দেখা গেল যে ছাত্র দলের একজন, যুব দলের একজন ইনোসেন্ট লোক, তাকে গ্রেপ্তার করে তাকে মেরে ফেললো। এটা তো হেফাজতে মরা না, তাদের তো এটা তো যৌথ বাহিনী, তারা কাউকে যদি কিছু পায়, অস্ত্র পায়, কোষাগারে জমা দিবে, কোনো ক্রিমিনাল ধরা পড়লে তাকে আইনের হাতে সোপর্দ করবে, কিন্তু তাকে টর্চার করে মেরে ফেললো। এরপরে দেখেন সেনাবাহিনী প্রধান বলেছিল
যে 5 তারিখের পরে যে সেনানিবাসে 662 জন আশ্রয় নিয়েছে, সেই 662 জন কোথায়? এর লিস্ট তো পাইলাম না, এটা তো জানলাম না। তারা তো এখন দেখি যে আওয়ামী লীগের যারা সংগঠক, তারা তো ভারতে, দুবাই, আমেরিকা সব বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তারা তো চলে গেছে। এমনকি আপনি খেয়াল করে দেখেন যে ফরেন মিনিস্টার ছিল হাসান মাহমুদ, আর আইসিটি প্রতিমন্ত্রী ছিল অলোক, দুইজন আপনার এয়ারপোর্টে গ্রেপ্তার হলো। অথচ ফরেন মিনিস্টার হাসান মাহমুদ বিদেশ চলে গেছে, কিন্তু তাকে জেলে রাখেছে। তারপরে আপনি দেখেন একটা কোর্টে রিমান্ডে ছিল তার বিরুদ্ধে 6টা খুনের আসামি, এক হিয়ারিং এ মুক্তি দিয়ে দেওয়া হলো। এটা কেমন বিচার বিভাগ বলেন আপনার? এরপরে আপনি দেখেন 21-এ গ্রেনেড হামলা, সেখানে তো মানুষ মরেছে, গ্রেনেড তো ফুটেছে সত্য, অথচ সবাই খালাস হলো। এই কেসের মামলাটা আওয়ামী লীগ ক্ষমতা 111-এর সময় প্রায় শেষ হয়ে গেছিল, 68 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আমাদের কাছে মনে হয় যে ওই তদন্তটা নিরপেক্ষ ছিল, রায় হবে। এর ফাঁকে সময় থাকলো না, আপনার আওয়ামী লীগ সরকারে আসলে আওয়ামী লীগের একজন এসপি যে আওয়ামী লীগের ইলেকশনও করেছে, সৈয়দ কাহারকে তদন্ত দিয়ে দায়িত্ব দিয়ে তারেক রহমান সহ অনেককে ঢুকিয়ে দিল। তো আমার বক্তব্য হলো, যখন গ্রেনেড ফুটেছে, মানুষ মারা গেছে, আপনার সবাই যাদেরকে নির্দোষ পেলেন, আপনি পুনঃ তদন্ত করতে দিলেন না কেন? সারা জীবন এই ইস্যুটা জন্ম থাকবে। 10টা মামলা একই কাজই করলেন, পুনঃ তদন্ত করতে দিতেন। সবাই যেহেতু নির্দোষ পাইলেন, তাহলে পুনঃ তদন্ত ইস্যুটা তো 10টা মামলা তো আসছে, এটা তো ধরাও পড়েছে, এগুলো সব জীবিত। এই জন্যই আমি বলছি যে বিচার বিভাগ, বাজার ব্যবস্থা, আপনি আমেরিকায় আছেন, বাজার ব্যবস্থায় পাবনা, আমার বাড়ি পাবনায় হলো 2 টাকা একটা কফির দাম, অর্থাৎ 2 টাকা, সেটা ঢাকা শহরে এসে হলো 30 টাকা। বলেন, আপনার ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রোজার ভিতরে, সামনে রোজার ভিতরে যে পণ্য লাগবে, খাদ্যপণ্য লাগবে, তার 80% খাদ্যপণ্য দেশে এসে গেছে, আরো এতগুলো আসতেছে, অর্থাৎ রোজার ভিতরে কোনো খাদ্য ঘাটতি হবে না। অথচ আপনি যান, বাজার কমে নাই, এখনো কেরোসিন তেল, সয়াবিন তেল পাওয়া যায় না। তো এটা হলো পুরো ম্যানেজমেন্টের গোলমাল। বাজার ব্যবস্থা মানে অনেকগুলো সংকটের জায়গা তুলে ধরছিলেন বা সমস্যার কথা তুলে ধরছিলেন, মানে তাহলে কি এরকম একটা জায়গায় আপনি অনেকগুলো মামলার কথাও বললেন, বিচার বিভাগ স্বাধীন হবে বলে যে প্রত্যাশার জায়গা ছিল, সেখান থেকে কি নতুন করে আরেক ধরনের পরাধীনতা বিচার বিভাগের? না, আমার মনে হচ্ছে যে এই বিচার বিভাগ এরাও ইনফ্লুয়েন্সড। আমি এটা আপনার অনলাইনে বলতে পারবো না। এই যে সাবের হোসেন যে 6টা খুনের মামলা আসামি এবং সে রিমান্ডে থাকতে যে বেল পাওয়া গেল, কিভাবে পেল আমি কিন্তু জানি, এটা আমি অনলাইনে বলবো না। দেখা যাবে যে এই মরা বিচার বিভাগও আমার হাত করা পড়ায় লয়ে যাবো। তো সুতরাং আমি বলছি না, এটা ইনফ্লুয়েন্স করা হয়েছে, বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করা হয়েছে। এটা তো বিভাগকে ইনফ্লুয়েন্স, সেটা বলতে পারেন? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এখানে তো বিচারককে টেলিফোন করা হয়েছে, বিচারককে পোস্ট করা হয়েছে, আমি জানি তো। হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে এটা করো। শুরুতে এসে আপনি দেখেন পিচ্চি হান্নান, পিচ্চু হেলাল, এইসব শীর্ষ সন্ত্রাসী সব মুক্ত করে দিছে, এখন তাদের পাওয়া যায় না। সারা ঢাকা শহরতে সব জায়গায় ডাকাতি, শুনতি বেড়ে গেছে। মোহাম্মদপুর তো মানুষ হাঁটতেও ভয় পায়, এই অবস্থায় চলে গেছে। তো সুতরাং এই পিচ্চি হান্নান, পিচ্চি লাল শীর্ষ সন্ত্রাসীদের আগে রিলিজ দেওয়ার কি কারণ ছিল? আরে ভাই, তাদের সাজা খাটা শেষ হলেও তো তাদের ডিলে করা উচিত ছিল। এই জন্য আমি বলছি, কোনটা আগে কোনটা পরে এটা তো ওরা বুঝতেছে না বুঝে দেশটাকে এই যে প্রশাসনে শোনেন, বণিক বার্তায় ছাপা হয়েছিল যে প্রশাসন ক্যাডারের আপনার 95% হচ্ছে ফেসিবাদের দোসর। আমি সেই কাটিংটাও কিন্তু এমন পাঠাই দিছি যাতে সরকারের কাছে পৌঁছে, এবং পৌঁছেছে। অথচ আপনি খেয়াল করে দেখেন, যখন ডিসি পদায়ন করে, সেই প্রশাসন ক্যাডার থেকে পদায়ন করেছে। এর বাইরে 25টা ক্যাডার আছে। 25টা ক্যাডার থেকে আপনি যদি নিয়ে যদি, ঠিক আছে, প্রশাসনেরও যদি 5% আছে, এদের বাছাই করে নিয়ে যদি ডিসি পদায়ন করতেন, তাহলে তো এটা তো ডিসি হইতে তো রকেট সায়েন্স জানতে হয় না,
তাদের সাথে আর্মিতে আপনার 6 মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানায় না, তো আপনি শর্ট ট্রেনিং দিতেন, একটা ওরিয়েন্টেশন, 7 দিনের ওরিয়েন্টেশন, সবাই তো বিসিএস করে গেছে, 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে তো আপনি ডিসি করতে পারতেন। এখন আপনি নির্বাচন কমিশন করবেন, সেই আগের আইনে অর্থাৎ শেখ হাসিনার আইনে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিলেন, দুদকে নিয়োগ দিলেন, সব তো ওইটার নিয়োগ দিলেন। এখন এই দেখেন কালকেও বলছে ইলেকশন কমিশন থেকে যে প্রধান উপদেষ্টা বলেছে এই সরকার এই নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা আপনার সামনের বছরের মাঝখানে নির্বাচন হবে, আমাদের সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আপনি বলেন তো দেখি, এখন তখন রেজাল্ট ইলেকশন যদি হয়, এখন কি আস্থার গ্যাপ তৈরি হলো না? যে আগের নির্বাচনগুলোতে ভোট কাস্ট হয়েছে হয়তো 10-12%, ঘোষণা দিয়ে দিল 48%, উনি যে দিবেন না এটার গ্যারান্টি কি? আর নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, যে কোনো কমিশনে খালি প্রশাসন ক্যাডারের লোক ছাড়া কাউকে চোখে দেখে না। আরে এখানে উপদেষ্টারা, আবার আমি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের কথা বলছি, তারা বলছেন যে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে এমনকি নির্বাচন কমিশনে বিএনপি চাপ দিয়ে লোক ঢুকাচ্ছে, বিএনপির লোক ঢুকানো হচ্ছে। তারা ফেসবুকে পোস্ট দিয়ে এবং গণমাধ্যমের সাক্ষাৎকারে এই বিষয়টা বলছেন। বরঞ্চ তারা বলছেন নিরপেক্ষতা, অন্য রাজনৈতিক দল এবং জনগণ নিরপেক্ষতার বিষয়ে আস্থা রাখবে কি করে, যেভাবে বিএনপি চাপ দিয়ে আসলে আইজি থেকে শুরু করে নির্বাচন কমিশন বা প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে বিএনপি চাপ দিচ্ছে। আচ্ছা শোনেন, কালকেও আমি টক শোতে আরটিভিতে ছিলাম, বিএনপির একটা বড় নেতা ছিল, এই প্রশ্ন ওই ছাত্ররা ছিল ওখানে, প্রশ্ন তুলেছিল, সে ক্যাটাগরিক্যালি জবাব দিল যে না, আমাদের এখান থেকে কোনো উপদেষ্টা বা কোনো সরকারি চাকরিতে আমরা প্রস্তাব দেই নেই। হ্যাঁ, আমাদের হয়তো আমাদের পেশায় আমাদের সমর্থক কেউ ঢুকতে পারে, অন্য কেউ করতে পারে, কিন্তু আমরা পার্টিগতভাবে কাউকে দেই নেই।